হ্যাঁ, ৬ প্রকার। গত ১৫ বছরে জিম্বাবুয়ে এতগুলি জাতীয় মুদ্রা পেয়েছে। দেশে অতিরিক্ত মূল্য বৃদ্ধির সমস্যার মোকাবিলা করার প্রচেষ্টার কারণে, যা প্রতি মাসে সাধারণত ৫০% বেশি হয়। কিন্তু জিম্বাবুয়েতে সেই সংখ্যা নভেম্বর ২০০৯-এ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং বছরে ৯৮.৭৬ ট্রিলিয়ন শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এটা হচ্ছে ৯৮.৭ এবং তারপরে ২১টি শূন্য। সুতরাং দেশটি অতিরিক্ত মুদ্রাস্ফীতির সংজ্ঞা অতিক্রম করেছে এবং এখন জিম্বাবুয়ের সরকার মনে করছে যে তাদের ষষ্ঠ এবং সর্বশেষ মুদ্রা, জেড বা জিম্বাবুয়ে গোল্ড, কাজ করবে। কিন্তু অপেক্ষা করুন। কিভাবে জিম্বাবুয়ে এখানে পৌঁছালো, আপনি জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, এটি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ১৯৮০ সালে, যখন দক্ষিণ আফ্রিকার দেশটি ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছিল। তখন জিম্বাবুয়ের অধিকাংশ বাণিজ্যিক কৃষিজমি সংখ্যালঘু বিদেশি উপনিবেশকারীদের মালিকানায় ছিল, যা স্থানীয় জিম্বাবুয়ানদের জমিহীন করে রেখেছিল। এটি সরকারের সাথে ভালোভাবে যায়নি, যারা তাদের নাগরিকদের সমর্থন জিততে জমি সংস্কার নিয়ে আসে। পরবর্তী ৩ দশকের মধ্যে এটি ধীরে ধীরে জমি স্থানান্তর করেছিল, প্রায়শই জোরপূর্বক, স্থানীয়দের কাছে। ধীরে ধীরে স্থানীয়রা এই বাণিজ্যিক খামারের ৮৫% বেশি মালিক হয়ে উঠল। কিন্তু একটি সমস্যা ছিল। এই কৃষিজমি ছিল জিম্বাবুয়ের বাণিজ্যের হৃদয় ও আত্মা। এটি দেশের বাণিজ্যিক খাদ্য উৎপাদন ইঞ্জিনের ভিত্তি ছিল। কিন্তু নতুন মালিকরা বাণিজ্যিক কৃষির জটিলতা মোকাবিলা করার জন্য সত্যিই সজ্জিত ছিল না। কোনো বাস্তব জ্ঞান না থাকায় তারা নিজেদের এবং তাদের পরিবারের জন্য খাদ্য উৎপাদনের দিকে চলে যায়। আর এর মানে কৃষিজ উৎপাদন কমে যায়। ২০০০ থেকে ২০১০-এর মধ্যে একা খাদ্য উৎপাদন ৬০% কমে গিয়েছিল। এটি কেবল খাদ্য সংকটই সৃষ্টি করেনি, বরং ব্যাপক অর্থনৈতিক অস্থিরতারও মঞ্চ তৈরি করেছিল। কৃষি রপ্তানি কোম্পানিগুলি তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল এবং রপ্তানি আয় কমে গিয়েছিল। অন্যদিকে আবাদযোগ্য কিন্তু অব্যবহৃত জমি, যা আগে কৃষকদের ঋণ পেতে জামানত হিসেবে ব্যবহার করা হতো, তাদের বাণিজ্যিক মূল্য হারাতে শুরু করেছিল। ব্যাংকগুলি হঠাৎ খারাপ ঋণে পরিপূর্ণ হয়ে পড়েছিল এবং ধসে পড়েছিল। এই সমস্ত একসাথে মানে দেশটির মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য এবং পোশাক আমদানি করার জন্য টাকা ছিল না। তাহলে অনুমান করুন এটি কি করেছিল। এটি আরও বেশি টাকা মুদ্রণ করেছিল। এবং আপনি জানেন কি ঘটে যখন আপনি পণ্য ও পরিষেবার উৎপাদন দ্বারা এটি সমর্থন না করে কেবল টাকা মুদ্রণ করেন? অর্থনীতিতে টাকার সরবরাহ বৃদ্ধি পায়, ব্যাপক মুদ্রাস্ফীতির সূত্রপাত করে। ২০০৯-এ সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। জিম্বাবুয়ানরা ৫০০ মিলিয়ন জিম্বাবুয়ে ডলারে রুটি কিনতে পারছিল না। দাম প্রতি ২৪ ঘণ্টায় দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তাই লোকেরা তাদের টাকা পাওয়ার সাথে সাথে খরচ করতে শুরু করেছিল, কারণ কালকের জন্য অপেক্ষা করা মানে একই পণ্যের জন্য বেশি টাকা দিতে হবে। এটি ব্যবসাগুলিকে আরও বেশি দাম বাড়াতে উৎসাহিত করেছিল। সরকারও সাহায্য করছিল না। এটি উচ্চতর মূল্যমানের মুদ্রা প্রবর্তন শুরু করেছিল এবং এমনকি ১০০ ট্রিলিয়ন জিম্বাবুয়ে ডলার নোট মুদ্রণ করেছিল বাড়ন্ত মূল্যের সাথে তাল মিলিয়ে চলার জন্য। যখন এটি নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতির একটি দুষ্ট চক্র সৃষ্টি করেছিল, তখন এটি মুদ্রাস্ফীতি অবৈধ ঘোষণা করেছিল এবং মূল্যবৃদ্ধি নিষিদ্ধ করেছিল। কিন্তু দুঃখজনকভাবে পালানোর উপায় অর্থনৈতিক সংস্কার নয় এবং জিম্বাবুয়েকে কিছু করতে হয়েছিল। তাই এটি তার বিদ্যমান মুদ্রার পুনর্মূল্যায়ন শুরু করেছিল। সহজভাবে বললে, এটি শূন্যগুলি ছাড়া নতুন নোট জারি করেছিল। এটি সম্ভবত ১৯২০-এর দশকে মুদ্রাস্ফীতি দমন করার জন্য জার্মানি দ্বারা প্রবর্তিত পুনর্মূল্যায়িত মুদ্রা রেন্টেনমার্ক দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু রেন্টেনমার্কের সাথে যা ছিল তা হল এটি সীমিত পরিমাণে মুদ্রিত হয়েছিল এবং জার্মান জমির মর্টগেজ বা তার বাণিজ্য এবং ব্যাংকিং শিল্পের বন্ডের সমান পরিমাণের গ্যারান্টি দ্বারা সমর্থিত ছিল। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে তার পুনর্মূল্যায়িত মুদ্রা সমর্থন করার জন্য কোনো বাস্তব অর্থনৈতিক সংস্কার বা সম্পত্তি ছিল না, বরং এটি কেবল পুরানো টাকার বিদ্যমান ব্যালেন্সগুলিকে নতুন মুদ্রায় রূপান্তর করেছিল, একবার নয় বরং একাধিকবার। এটি টাকা মুদ্রণ বন্ধ করেনি। মূল বিষয় ছিল যে এর কোনটাই কাজ করেনি এবং জিম্বাবুয়ে ডলার মূল্যহীন হয়ে পড়েছিল। তখনই সরকার জিম্বাবুয়ে ডলার ছেড়ে একটি বহুমুদ্রা ব্যবস্থা গ্রহণ করেছিল। তাই জিম্বাবুয়ানরা বিদেশি মুদ্রায় লেনদেন করতে পারে, প্রধানত মার্কিন ডলারে। এভাবে সরকার অবিরাম টাকা মুদ্রণের প্রলোভন অনুভব করবে না। তাদের কেবল স্থিতিশীল বিশ্ব অর্থনীতি দ্বারা সমর্থিত মুদ্রায় লেনদেন করতে হবে। এটি কাজ করেছে।
অবশেষে জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতি নাকডুবি করেছে। জুন 2018-এর মধ্যে এর বার্ষিক মুদ্রাস্ফীতি 48% নেমে এসেছে। কিন্তু আজকের দিকে ফিরে আসা, দেশে আবার মুদ্রাস্ফীতি ফিরে এসেছে, সাম্প্রতিক বছরগুলিতে 500% অতিক্রম করেছে। আবার কি ঘটেছে, আপনি জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, সরকার তার নিজস্ব মুদ্রা চালু করার জন্য খুঁজখুঁজ করছিল যাতে তার নিজস্ব শর্তে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা করতে পারে এবং 2019-এর ওয়ার্কস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ডলার প্রবর্তন করেছিল, কেবল আবার প্রথমে ফিরে যেতে। তবুও সরকার মনে করে যে জায়গ দিয়ে জিনিসগুলি আলাদা হতে পারে। দেখুন, কয়েক বছর আগে সরকার 22 ক্যারেট সোনার মুদ্রা ইস্যু করতে শুরু করেছিল যা সহজেই নগদে রূপান্তরিত করা যেতে পারে। এটি জিম্বাবুয়ের রিজার্ভ ব্যাংককে প্রেরণা দেয় লোকেরা লেনদেন করতে পারে এমন সমান পরিমাণ ডিজিটাল মুদ্রা ইস্যু করার জন্য। মার্চ 2024-এ কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল টোকেন বিক্রি করেছিল যা 900 কিলোগ্রামের বেশি সোনার মূল্য ছিল। তাই হ্যাঁ, জেড হল জিম্বাবুয়ের নতুন মুদ্রা যা দেশের কতটা সোনা রয়েছে তার দ্বারা সমর্থিত। এর মানে হল যে অর্থনীতিতে কেবল এতটা অর্থ থাকতে পারে যা তার সোনার রিজার্ভের সাথে মিলে যায়। এবং অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য জায়গের পেছনের যুক্তি হল এই সরকারের যুক্তি। কিন্তু এটা পারবে? দেখুন, সোনার সাথে মুদ্রার সমর্থন নতুন নয়। এটি এমন কিছু যা বিশ্বের বেশিরভাগ দেশ 1930-এর দশকে মুদ্রাস্ফীতি মোকাবেলা করার জন্য করতে শুরু করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসরণে। কিন্তু তখন দেশগুলি নিশ্চিত করেছিল যে তাদের কাছে পর্যাপ্ত সোনা রয়েছে এবং চরম অস্থিরতা থেকে তাদের অর্থনীতিকে রক্ষা করার জন্য সোনার দাম স্থিতিশীল রাখতে এবং একসাথে কাজ করেছিল। কিন্তু এটি জিম্বাবুয়ের ক্ষেত্রে নয়। আজ বিশ্বের কোনো দেশ সোনার মান ব্যবহার করে না। তাই জিম্বাবুয়েকে নিশ্চিত করতে হবে যে এটি মূল্য ওঠানামা নিজে থেকে পরিচালনা করবে। নিশ্চিত, এর কেন্দ্রীয় ব্যাংকের সোনার এবং নগদ রিজার্ভ হোল্ডিং রয়েছে যা তারা ইস্যু করা জায়গের পরিমাণের 3 গুণ বেশি। কিন্তু এটি সরকারিভাবে রিপোর্ট করা সংখ্যা। এবং জিম্বাবুজানরা সরকারের উপর বিশ্বাস করতে পারে না বা কেন্দ্রীয় ব্যাংকও না, কারণ তারা তাদের নাগরিকদের মিথ্যা বলেছে। তারা তাদের অর্থনীতি সম্পর্কে নেতিবাচক সংবাদ আড়াল করতে কত টাকা মুদ্রণ করেছে তা কম রিপোর্ট করেছে। এখনও প্রায় 80% জিম্বাবুয়ের লেনদেন মার্কিন ডলারে ঘটে কারণ পর্যাপ্ত শারীরিক জায়গ নেই যা লোকেরা ব্যবহার করতে পারে। এর বেশিরভাগই ডিজিটাল রূপে। শুধু তাই নয়, জিম্বাবুয়ের একটি অবৈধ স্ট্রিট মুদ্রা ডিলারের সমস্যা রয়েছে। বেশিরভাগ লোক স্থানীয় মুদ্রার উপর পর্যাপ্ত বিশ্বাস রাখে না যাতে এটি কার্যকরভাবে ব্যবহার করা যায়। এবং আপনি তাদের দোষ দিতে পারেন না কারণ তারা একাধিকবার তাদের মুদ্রা ধসে যেতে দেখেছে। তাই যখনই তারা স্থানীয় মুদ্রায় উপার্জন করে, তারা এটিকে কালো বাজারে নিয়ে যায় যেখানে এটি অনানুষ্ঠানিক বিনিময় হারে বিনিময় করা হয়। এটি কেবল স্থানীয় মুদ্রাকে দুর্বল করে না, বরং কেন্দ্রীয় ব্যাংক যে বিনিময় হার নির্ধারণ করে তাতে হস্তক্ষেপ করে। এবং এই হারানো বিশ্বাস এমন কিছু যা সরকারকে পুনরুদ্ধার করতে হবে। তারা এটা করতে পারবে। আমরা কেবল অপেক্ষা করতে এবং দেখতে পারি। ততক্ষণ পর্যন্ত এই গল্পটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিন এবং টুইটারে শেয়ার করতে ভুলবেন না।